কুচবিহার শহরে এমন একটা বাড়ি আছে যে বাড়িটা কেউ কোনো সময় কিনতে চায় না। এই বাড়ির যে অবশিষ্ট সদস্য ছিল তারাও এই বাড়িটা ছেড়ে পালিয়ে গেছে। আসলে এই বাড়িতে 3টা মৃত্যু ঘটে। প্রথম মৃত্যুটা একদম স্বাভাবিক ঘটে, দ্বিতীয় মৃত্যুটা একটা অপমৃত্যু হয়, আর 3 নম্বর মৃত্যুটাও হয় স্বাভাবিক। কিন্তু ওই বাড়ির যে অবশিষ্ট যারা সদস্য ছিল তারা বুঝে গেছিল যে 3 নম্বর মৃত্যুটার পেছনে কার হাত আছে। আসলে দ্বিতীয় মৃত্যুটা যখন ঘটে তারপর থেকে না এই বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা শুরু হয়, যার জন্য পরিবারের বাকি সদস্যরা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং এই বাড়িটা ছাড়তে বাধ্য হয়। মানুষ মারা গেলে শ্রাদ্ধের দিন তাকে ভাতছড়া দিতে হয়, কিন্তু তোমরা কি কখনো শুনেছ যে মৃত ব্যক্তির ভাতছড়ার খাবার তার নিজের ছেলেই খেয়েছে? এই কথাটা শুনে কেমন যেন মনে হলো, তাই না? আমারও কেমন যেন মনে হয়েছিল যখন আমি প্রথম শুনেছিলাম, মানে এটা আবার কেউ করে নাকি। এবং ভাতছড়াটা খাবার পর যা ভয়ঙ্কর ঘটনা শুরু হলো এই বাড়িতে, আজ সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই বাড়িতে না একটা অভিশাপ আছে। একজন বয়স্ক লোকের উপর তার ছেলেরা যখন অত্যাচার করে এবং অত্যাচার সহ্য করতে না পেরে বয়স্ক লোকটি যখন আত্মহত্যা করে তখন না তাদেরকে অভিশাপ দেয়। তারপর থেকে এই বাড়িটা হন্টেড বাড়িতে পরিণত হয়। ঘটনাটি আমি শুনেছি রাখিদির কাছ থেকে। রাখিদির বাড়ি কুচবিহারে এবং এটা ওনার পাড়ার ঘটনা। রাখিদিদের পাড়াতে একটা দোতলা বাড়িতে একজন বয়স্ক লোক, তার 3 ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সবাই একসাথে থাকতো। কিন্তু ওই বয়স্ক লোকটির স্ত্রী কোনো এক জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকে তাদের পরিবারে ঝামেলা তৈরি হয় বাড়ির প্রপার্টি ভাগাভাগির জন্য। আসলে ঝগড়া আগে থেকেই ছিল, কিন্তু লোকটির স্ত্রীর মৃত্যুর পর ঝামেলা আরও বাড়ে। এদিকে ওই বয়স্ক লোকটি এই বাড়ির ভাগ কোনোভাবেই ছেলেদের হাতে দিতে চায় না, কারণ যখন বয়স্ক লোকটির স্ত্রী বেঁচে ছিল তখন না তাদের উপর তার নিজের ছেলে আর ছেলের বউরা খুব অত্যাচার করত। তাদেরকে না ঠিকমতো খেতে দিত না, অসুস্থ হলেও দেখতো না। এক কথায় ওই বয়স্ক দম্পতির ছেলেগুলো ছিল অমানুষ। বয়স্ক লোকটির বাড়ির নিচে একটা দোকান ছিল, সেই দোকান ভাড়া ছিল মাসে মাত্র 5,000 টাকা। এই 5,000 টাকা দিয়ে বয়স্ক লোকটি তার স্ত্রীর ওষুধের খরচ, তাদের দুজনের খাওয়ার খরচ এসব আর কি চালাতো। কিন্তু এই 5,000 টাকা দিয়ে দুজনের খরচ চালাতে না অনেক অসুবিধা হতো, কারণ এই সামান্য 5,000 টাকা দিয়ে কি ওষুধ, তারপর খাওয়ার খরচ এগুলো কি আর চালানো যায় নাকি? তার ছেলেগুলো না তার মা বাবার পেছনে 1 পয়সাও খরচা করতো না। সেই জন্য মাঝে মাঝে বয়স্ক লোকটি পাড়ার কিছু লোকের কাছ থেকে টাকা ধার নিত। এবার ধার নিলেও তো হলো না, পরিশোধও তো করতে হবে তাকে। উনি কারোটা পরিশোধ করতে পারতেন, আবার কারোটা পরিশোধ করতে পারতেন না। যাই হোক, এইভাবে চলছিল। চলতে চলতে ভদ্রলোকের স্ত্রী একদিন মারা যান। ওই বয়স্ক লোকটি তার ছেলেদের তখন বলে যে তোরা যদি তোর মায়ের চিকিৎসার দায়িত্ব নিতি তাহলে তোদের মা আরও কিছুদিন পৃথিবীর আলো দেখতে পেত। যাই হোক, বয়স্ক লোকটির স্ত্রী শ্রাদ্ধশান্তি কোনোভাবে করা হয়। শ্রাদ্ধের দিন সন্ধ্যার সময় 3 ছেলে মিলে তার বাবাকে বলে এই বাড়ির ভাগ আলাদা করে দিতে। মানে তারা কিন্তু এখনও ওই বাড়ির ভাগের পিছনেই পড়ে আছে। তাদের বাবা তখন বাড়ির ভাগ তাদের 3 ছেলেকে দিতে অস্বীকার করে। মানে তাদের মায়ের শ্রাদ্ধের দিনও বয়স্ক লোকটির কপালে শান্তি নেই। তাদের এত লোভ যে এরকম দিনও তাদের প্রপার্টি নিয়ে কথা বলতে লাগবে। এইভাবে 1 কথায় 2 কথায় ঝগড়া লেগে যায়। তারপর বয়স্ক লোকটি বলল যে তোর মা বেঁচে থাকতে তোরা অনেক অত্যাচার করেছিস, তাই আমি এই প্রপার্টি অন্য কোথাও দান করে দিব, তোদের কিছুই দিব না। এই কথা শোনার পর ছেলেগুলো রেগে গিয়ে আরও ঝগড়া শুরু করে দেয়। তখন পাড়ার কিছু প্রতিবেশী, মানে তাদের বাড়িতেই তো এসেছিল, তারা বুঝিয়ে সুঝিয়ে ঝগড়া থামায়। মানে তারা কিন্তু শ্রাদ্ধের দিনও প্রতিবেশীদের সামনেই তাদের বাবার সাথে ঝগড়া করছিল। এবার আরও কিছুদিন কাটে। বয়স্ক লোকটির স্ত্রী মারা যাওয়ার পর থেকে এরকম ঝগড়া তাদের পরিবারে প্রায় প্রতিদিনই হতো। রাতের বেলা ছেলেগুলো নেশা করে এসে তাদের বয়স্ক বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। তাদের বাবা এই বুড়ো বয়সে সব সহ্য করে শুনত আর চোখের জল ফেলত। একবার ভাবো যে জন্মদাতা বাবার সাথে ছেলেগুলো এরকমভাবে ব্যবহার করত। বিশেষ করে বয়স্ক লোকটির মেজ ছেলে সবথেকে বেশি উগ্র ধরনের ছিল। একদিন কি হয়, আবার প্রচণ্ড ঝড় লাগে তাদের বাড়িতে।
তখন মেজো ছেলে তার নিজের বাবাকে গালিগালাজ করে আর ধমকি দেয় যে যদি তাড়াতাড়ি প্রপার্টি ভাগ না করে তাহলে তাকে জানে মেরে ফেলবে। সে সময় তো বড় ছেলে আর ছোট ছেলের সামনে দাঁড়িয়েছিল, তারাও কোনো প্রতিবাদ করেনি। এরপর বয়স্ক লোকটি মনে না প্রচণ্ড কষ্ট পায়, আর কষ্ট পাওয়াই স্বাভাবিক, যে ছোটবেলা থেকে যাদের মানুষ করলো এত কষ্ট করে, তারাই এখন তাকে প্রাণে মারার হুমকি দেয়। এই দুঃখে দুদিন বয়স্ক লোকটি কোনো খাবার খায়নি এবং বাইরে বেরিয়ে তার যে বন্ধুরা যারা ছিল তাদেরকে এই বিষয়গুলো আর কি জানায় যে আমার ছেলেগুলো আমাকে প্রাণে মারার হুমকি দেয়। তখন তার বন্ধুরাও বোঝায় যে কি আর করবি, আসলে না প্রতিবেশীরাও জানতো যে তার ছেলেগুলো তো অমানুষ, কিন্তু না সবাই তাদেরকে আবার ভয় পেত। এবার 3 দিন পর একটা ঘটনা ঘটল। ছেলের বউরা দেখছে যে তাদের শ্বশুরমশাই যে ঘরে শোয় সেই ঘরের দরজা অনেক বেলা হয়ে গেছে, তাও খুলছে না। বড় ছেলে বউ গিয়ে ডাকে, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ নেই। তারা আরও অনেকবার ডাকাডাকি করে, আর না দরজা ধাক্কায়, তাও না দরজাটা খুলছিল না। সে সময় তাদের স্বামীরাও মানে বয়স্ক লোকটির ছেলেরাও বাড়িতে ছিল না। তারপর আশেপাশের প্রতিবেশীদের ডাকা হয়, তারা এসে দরজা ভেঙে দেখে বয়স্ক লোকটি গলায় গামছা দিয়ে ফ্যানের সাথে ঝুলছে। এরকম দেখে তো সবাই ভয় পেয়ে যায়। তারপর তার ছেলেরাও আসে এবং সবার সামনে লোক দেখানো কান্নাকাটি শুরু করে দেয়। তাদের কান্নার আরও একটি কারণ হলো প্রপার্টিটি ভাগ হলো না। এরপর তো বয়স্ক লোকটির দেহ সৎকার করা হয়। এবার শ্রাদ্ধের দিন একটা ঘটনা ঘটল। তোমরা তো সবাই জানো যে কোনো মানুষের মৃত্যুর পর শ্রাদ্ধের দিন সন্ধ্যাবেলায় তাকে উদ্দেশ্য করে তার পছন্দ মতো খাবার রান্না করে ভাতসড়া দেওয়া হয়। তো ভাতসড়া দিতে এক শ্মশান ঘাটে তার 3 ছেলে যায় এবং সেখানে নিরিবিলি জায়গা থেকে ভাতসড়া দেয়। এদিকে মেজো ছেলে তো তখন নেশা করে আছে, আর তার মনে না প্রচণ্ড রাগ যে বাড়ির ভাগ তার বাবা করে যায়নি। হঠাৎ সে কী করলো, যে ভাতসড়া তার বাবার জন্য দেওয়া হয়েছে সেটা সে নিজে খাওয়া শুরু করলো। আর সে নিজের বাবাকে উদ্দেশ্য করে বলছে যে বাড়ির ভাগ যখন করনি তখন মৃত্যুর পরও না খেয়ে থাকবে। এটা দেখে বাকি 2 ছেলে মেজো ভাইকে আটকাতে চায়, কিন্তু তারা আবার মেজো ভাইকে ভয় পায়, কারণ সে একটু গুন্ডা প্রকৃতির। সে সম্পূর্ণ খাওয়ার পর 1 গ্লাস জল ছিল সেটাও খেয়ে নেয়। এরপর তো বাড়িতে চলে আসার পর সবাই শুনলো এই ঘটনাটা। তখন বড় বউ বলল যে এটা না ঠিক হয়নি, তাই আবার একটা ভাতসড়া দাও বাড়ির গেটের বাইরে। মানে তখন বড় বউ বুঝেছিল যে এই বাজে কাজের জন্য তাদের কোনো ক্ষতি না হয়। এরপর তো বড় ছেলে রাজি হয় ভাতসড়া দিতে। রাত তখন 11:30 বাজে। বড় ছেলে ভাতসড়া দেয় তাদের বাড়ি থেকে 2টা বাড়ির পর একটা না ফাঁকা প্রপার্টি আছে সেখানে। এবার ভাতসড়াটা দিয়ে বড় ছেলে ফিরে আসছিল, তখন পেছন ঘুরলো আর দেখলো যে একটা লোক এসেছে। সেই লোকটার মুখ না পুরো একটা চাদর দিয়ে ঢাকা, মানে মুখটা একদম দেখা যাচ্ছে না, আর ওই ভাতসড়ার খাবারগুলো খাচ্ছে। বড় ছেলে দেখে ভাবলো কোনো ভিখারি বা পাগল হবে। ওই লোকটা না বড় ছেলের দিকে পিঠ করে বসে খাবারগুলো খাচ্ছিল। তখন বড় ছেলের মনে হলো যে আরে জলের গ্লাসটাই তো দেওয়া হয়নি, তাই সে বাড়ি গিয়ে বাড়ি থেকে জল এনে লোকটির পাশে রাখলো। তখনই ওই লোকটি জলের গ্লাসটা ধরলো, আর রাস্তার স্ট্রিট লাইটের আলোয় বড় ছেলে যা দেখলো, সে দেখলো যে ওই লোকটির হাত পুরোটা লোমশ, মানে লোকটির হাত কালো লোমে ঢাকা। ঠিক সেই মুহূর্তে ইলেকট্রিক চলে যায়। বড় ছেলে কোনো মতে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর তার স্ত্রী বলে যে কি হলো, এত হাঁপাচ্ছ কেন? তখন তার স্বামী যা যা দেখলো সেটি বলে তার স্ত্রীকে। সেদিন রাতে না রাস্তার কুকুরগুলো তাদের বাড়ির গেটের সামনে খুব কাঁদছিল। অনেকের মতে এরকম রাতে কারোর বাড়ির সামনে কুকুর কাঁদলে নাকি কোনো অশনি সংকেতের বার্তা দেয়। যাই হোক, এরপর 3-4 দিন কাটে। এর মধ্যে একদিন মেজো ছেলে বাড়িতে পাঁঠার মাংস নিয়ে আনে। মানে 3 দিন আগে তার বাবা শ্রাদ্ধ হলো আর এখনই পাঁঠার মাংস খাবে। যাই হোক, মেজো ছেলের বউ রান্না করেছে। এবার রান্নাঘর থেকে খাবারগুলো নিয়ে নিজের ঘরে ঢুকলো। হঠাৎ ঘরে ঢোকার সময় তার মনে হলো বারান্দায় চেয়ারে কাউকে যেন বসে থাকতে দেখলো। মেজো বউ আবার ঘর থেকে বাইরে বেরোলো, কিন্তু তখন কাউকে দেখলো না, সেই চেয়ারটা ফাঁকা। তাদের দোতলা বাড়িটার মাঝে সিঁড়ি দিয়ে উঠলে বাঁদিকে মেজো ছেলে আর ছোট ছেলের ঘর, আর ডান দিকে বাবা মায়ের ঘর, আর নিচে ছিল বড় ছেলে। এবার আরও একদিন ছোট ছেলে রাতে কাজে থেকে বাড়ি ফিরছিল। যখন বাড়ির গেটটা খুলে ভেতরে ঢুকলো, তখন না একটা জিনিস দেখে সে থমকে দাঁড়ালো। সে দেখলো তাদের দোতলার একদম কোণার ঘরের বারান্দায়
ছায়ার মতো কেউ যেন দাঁড়িয়ে আছে। এটা দেখে তো ছোট ছেলে ঘাবড়ে যায় আর ঘরে ঢুকে তার স্ত্রীকে সবকিছু বলল। তখন ছোট ছেলে, তার বউ আর মেজ বউ তিনজন মিলে ওই জায়গায় যায় যেখানে ছোট ছেলে ওই ছায়াটাকে দেখেছিল। গিয়ে লাইট জ্বালায়, কিন্তু সেখানে না কিছুই নেই। ছোট ছেলে নিচ থেকে যেখানে ওই ছায়াটাকে দেখেছিল তার পেছন ঘরে তার বাবা থাকতো, মানে যেখানে নাকি ওই ছায়াটা ছিল তার পেছনে একটা ঘর আছে, ওই ঘরেই তাদের বাবা থাকতো। তখন না মেজ বউ বলল যে হয়তো আম গাছে ছায়া পড়েছে, কারণ তাদের উঠোনে একটা বড় আম গাছ ছিল। তাদের বাবা মারা যাওয়ার পর থেকে এরকম কিছু ঘটনা মাঝে মাঝে ঘটা শুরু হলো তাদের বাড়িতে। এরপর একদিন রাতের বেলা বাড়ির সবাই ঘুমোচ্ছিল, হঠাৎ মেজ ছেলের ঘরের দরজা কেউ যেন টোকা দিল, মানে নক করলো, আর নকটা করে 3 বার। সেই আওয়াজে তো মেজ বউয়ের ঘুম ভেঙে যায়। এদিকে তো মেজ ছেলের কোনো হুঁশ নেই, কারণ সে রোজ রাতে ড্রিঙ্ক করে, তাই সে আওয়াজটা আর কি শুনতে পায়নি, মানে ড্রিঙ্ক করে সে তো ঘুমিয়ে পড়ে। একটু পর আবার এরকম আওয়াজ পেল। এবার মেজ বউ বলল যে কে বাইরে? কোনো আওয়াজ নেই বাইরে থেকে। তারপর একটা না হাঁটার আওয়াজ পেল, মানে কেউ যেন ধীরে ধীরে হেঁটে হেঁটে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে তো মেজ বউ ছোট বউকে সব কিছু বলল যে রাতের বেলা কেউ এরকম আমার ঘরে এসে দরজায় নক করলো, আমি যখন বললাম যে কে, তখন না কোনো আওয়াজ পেলাম না। কিছুদিন পর তাদের আম গাছে নতুন মুকুল এসেছে। এই আম গাছটার মধ্যে অনেক আম হতো, তাই বড় ছেলে ওই আম গাছে উঠে মুকুলগুলোতে কীটনাশক দিচ্ছিল একটা বড় লাঠির সাহায্যে, যার জন্য সে আম গাছে আরও উঁচুতে ওঠে, যাতে আরও উপরে উঠে উপরের ডালগুলোতে আরও কীটনাশক সে দিতে পারে। সে না প্রতি বছর এই কাজটা করত, কিন্তু হঠাৎ করে সেদিন সে আম গাছের অত উঁচু ডাল থেকে পড়ে যায় নিচে পাকাতে, আর পড়ে গিয়ে তার ডান পাটা একদম ভেঙে যায়। এবার তো সবাই তাড়াহুড়ো করে তাকে হাসপাতালে নিয়ে যায়, সেখানে তার অপারেশন হয়। ডাক্তার বলল যে তার পায়ের অবস্থা খুবই খারাপ, হয়তো আর কোনোদিন সে ঠিকমতো হাঁটতে পারবে না। এবার দেখো এখান থেকে না তাদের পরিবারে মানে খারাপ একটা প্রভাব চালু হয়ে গেল। মানে তার বাবা যখন আত্মহত্যা করেছিল তখন তো অনেক কষ্ট পেয়েছিল, তখন না তাদেরকে অভিশাপ দিয়েছিল, আর সেই অভিশাপের ফল এখন তারা পাচ্ছে। এবার নার্সিংহোমে যখন বড় ছেলে একটু সুস্থ হলো, তখন তার স্ত্রীকে জানালো, আমি যখন উপরের ডালগুলোতে কীটনাশক দিচ্ছিলাম তখন আমার স্পষ্ট মনে হলো কেউ যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিল, আর আমি ব্যালেন্স রাখতে না পেয়ে আমি অত উঁচু থেকে পড়ে যাই। এদিকে তখন তাদের বাড়িতে আরও কিছু ঘটনা ঘটে। ছোট ছেলের বাচ্চাটির বয়স 2 বছর। সে বারান্দায় বসে খেলছিল, আর তার মা বারান্দা থেকে একটু দূরে কিছু একটা কাজ করছিল। হঠাৎ করে তার মা লক্ষ্য করলো যে তার বাচ্চাটি একটা বল ঘরের ভেতর এগিয়ে দিচ্ছে, আর ওই বলটি ঘরের ভেতর থেকে একা একা বাচ্চাটির দিকে ফিরে আসছে। মানে সেই সময় তো ঘরের ভিতর কেউ নেই, তাহলে বলটা একা একা ফিরে আসছে কি করে? এরকম না 2-4 বার হওয়ার পর তার মা দৌড়ে গিয়ে তার বাচ্চাকে কোলে তুলে নেয়, আর ঘরের ভেতর একবার উকি মারে, কিন্তু ঘরের ভিতর সেই সময় কেউ নেই। কিছুক্ষণ পর ছোট বউয়ের মোবাইলে খবর আসলো যে তার বাবা হার্ট অ্যাটাক করেছে। এই খবর পাওয়ার পর সে আর দেরি করেনি, তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। এদিকে তখন মেজ বউ আর তার স্বামী ওপরের ঘরে একা, কারণ ছোট বউয়ের বাবার হার্ট অ্যাটাক হওয়ার জন্য ছোট ছেলেও শ্বশুর বাড়িতে গেছে। সেদিন রাতে না আবার একটা ঘটনা ঘটল। রাত ঠিক 3টার সময় আবার কেউ যেন মেজ ছেলের ঘরের দরজায় নক করলো। মেজ ছেলের বউ এবার না স্পষ্ট আওয়াজটা শুনল। সে কি করলো, আস্তে আস্তে উঠে দরজার পাশে একটা জানলা ছিল, সেই জানলার মধ্যে না একটা ছিদ্র ছিল ছোট, সেই ছিদ্র দিয়ে বাইরে দেখার চেষ্টা করলো, মানে বাইরে কেউ আছেই নাকি। কিন্তু বাইরে প্রচণ্ড অন্ধকারের জন্য সে আর কিছু দেখতে পেল না। তাই সে অপেক্ষা করলো আরও একবার যদি নক হয় তাহলে লাইটটা জ্বালাবে, মানে বারান্দায় যে লাইটটা আছে তাদের ঘরের দরজার উপরে, সেই লাইটটা জ্বালাবে, তাহলে ওই ছিদ্রতে দেখা যাবে যে কে বাইরে নক করছে। ঠিক আরও একবার নক হলো, আর সঙ্গে সঙ্গে মেজ বউ ওই লাইটের বাটনটা প্রেস করলো, আর জানলার ছিদ্র মধ্যে চোখ রেখে দেখতে চাইল যে বারান্দায় কে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই সময় বারান্দায় কেউ নেই, একদম ফাঁকা। শুধু একটা হাঁটার আওয়াজ পেল, যেই হাঁটার আওয়াজটা ধীরে ধীরে তার শ্বশুরের ঘর যেখানে ছিল সেখানে গিয়ে মিলিয়ে গেল। এবার তো মেজু বউ প্রচণ্ড ভয় পেয়ে যায় যে কি হচ্ছে তাদের সাথে। 2 দিন পর ছোট ছেলে যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করত সেই চাকরিটাও চলে যায়। তাই সে না খুব টেনশনে ছিল, কারণ তার উপর একটা লোনের প্রেশার ছিল।
তখন রাত্রি প্রায় 12:30টার দিকে। রাতের খাবার খেয়ে সে তার নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করছিল আর চিন্তা ভাবনা করছিল যে কি করে সমস্যার সমাধান করা যায়। মানে ছোট ছেলে তখন কিন্তু তার নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু তার স্ত্রী বাপের বাড়িতেই ছিল। এবার সে তো ধূমপান করছে আর টেনশন করছে। হঠাৎ করে সে খেয়াল করলো একটা বয়স্ক মতো মানুষ হেঁটে হেঁটে উঠোনের ওই আম গাছটার উপরে বেয়ে বেয়ে উঠে গেল। এই জিনিসটা এত তাড়াতাড়ি হলো যে ছোট ছেলে এটা দেখে একদম সে না ভয় পেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এবার ছোট ছেলে ভাবতে থাকে যে আমি এটা কি দেখলাম। ছোট ছেলের ঘরের পাশে ছিল রান্নাঘর, সেই রান্নাঘরের ঢোকার দরজাটা ছিল বারান্দা দিয়ে। এবার ভোরের দিকে হঠাৎ করে ছোট ছেলে শুনতে পেল যে ওই রান্নাঘরের ভেতর বাসনগুলো কেউ যেন ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তারপর রান্নাঘরে যে ডাইনিং টেবিলটা ছিল সেই চেয়ারটা কেউ যেন উল্টে ফেলে দিল। মানে এগুলো সে কিন্তু তার নিজের ঘর থেকে শুনছিল, আর ভয়ের চোটে সে তার দরজা খুলে যে দেখবে যে ভেতরে কে এসব করছে সেটা দেখার সাহস সে আর পায়নি। পরের দিন সে তার বাড়ির সবাইকে আর কি রাতের ঘটনাগুলো জানায়। তখন মেজ বউ বলল যে আমিও রাতে শুনি যে কেউ যেন এসে আমার ঘরের দরজাটা ধাক্কায় রাতের বেলা করে। তারপর বড় বউ বলল যে আমার স্বামী যখন আম গাছে উঠেছিল তখন পেছন থেকে কেউ যেন তাকে ধাক্কা মেরেছিল আর সে আম গাছ থেকে পড়ে যায়। মানে সবাই সবার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা আর কি তখন ডিসকাস করে। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিল যে একজন ওঝাকে ডেকে এর কোনো ব্যবস্থা করতে হবে। এদিকে তো মেজো ছেলে যে আছে সে তো এসব বিশ্বাস করে না। সে বলছে যে এসব ফালতু ওঝা থেকে কী লাভ, ফালতু খরচা হবে আমাদের, যা হচ্ছে সেটা তোমাদের মনের ভুল। যাই হোক, কিছুদিন পর তারা এক ওঝাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসে। সেই ওঝা মোটা টাকা তাদের কাছে দাবি করে। এরপর দর কষাকষির পর একটা নির্দিষ্ট মূল্যে ওই ওঝা কাজ করতে রাজি হয়। তারপর তো বিভিন্ন ক্রিয়া যজ্ঞ এইসব করে। তখন না পাড়ার লোকেরা দেখতে আসে যে এই বাড়িতে এত যজ্ঞ হচ্ছে কেন। তারপর বাড়ির বড় বউ বলল তাদের যে তার শ্বশুর মৃত্যুর পর কিছু দোষ পাওয়া গেছে, আর আমরা মাঝে মাঝে ভয় পাই, তাই ওঝাকে ডেকে একটু ঝাড়িয়ে নিচ্ছি। এবার দেখো পাড়ার লোক তো এইসব শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং এই কথাগুলো চারদিকে রটে যায় যে এই বাড়িতে ভূত আছে। ওঝা না এরপর গোটা বাড়িটা বন্ধন করে আর নিজের পারিশ্রমিক নিয়ে চলে যায়। তারা তো ভাবলো যে এখন হয়তো মুক্তি, আর কোনো ভয় টয় নেই এই বাড়িতে। তারপর তারা না পাড়ার সবাইকে আর কি তাদের সাথে যেসব ঘটনাগুলো ঘটছিল তার শ্বশুর মারা যাওয়ার পর থেকে সেই ঘটনাগুলো সবাইকে আর কি বলে। আর এটাও বলে যে এখন তো ভয় টয় নেই, কারণ ওঝা তো যা করার করে দিয়েছে। এরপর মোটামুটি একটা সপ্তাহ কেটে যায়। এই একটা সপ্তাহ মধ্যে কিন্তু কোনো ভয়ানক ঘটনা তাদের বাড়িতে ঘটেনি। এবার একদিন বড় বউ আর তার মেয়ে রাতেবেলা আর কি তাদের ঘরে আর কি শুয়ে আছে। বড় বউর স্বামী তো সে সময় হাসপাতালে, তার আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। এবার রাতে বড় বউ শুনল যে তার ওপরে যে ঘরটা আছে সেই ঘরের ভেতরে ঝুপ ঝুপ করে হাঁটার আওয়াজ হচ্ছে। মানে কেউ যেন ওই ঘরের ভেতর জোরে জোরে হাঁটছে। প্রথমে না সে ভাবলো যে তার মনের ভুল, সে হয়তো ভুলভাল শুনছে। এবার যখন সে পাশ ফিরল তখন দেখলো তার মেয়ে ভয়ে ভয়ে কাঁপছে আর ওপরে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তখন বড় বউ ভাবলো যে আমিও যে আওয়াজটা শুনছি সেটা সত্যি সত্যিই শুনছি, আর যে ওপরে যে ঘরটা আছে না ওই ঘরের মধ্যেই তার শ্বশুর গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছিল। এবার পরের দিন সকালে বড় বউ বাড়ির সবাইকে বলল, কিন্তু কেউ তো বিশ্বাস করলো না, বললো না ওঝা তো ভালো কাজ করে দিয়েছে, কোনো ভয় টয় পাচ্ছি না আমরা। এরপর আরও কিছুদিন কাটে। একদিন সন্ধ্যার সময় মেজ বউ সন্ধ্যাবাতি দিচ্ছিল। যখন বারান্দায় ধূপকাঠি দেখাচ্ছিল তখন একটা ভয়ঙ্কর দৃশ্য দেখল। সে দেখল যে যেখানে নাকি শ্বশুর মশাইয়ের ঘর তার বাইরে না একটা চেয়ার আছে। আগে যখন শ্বশুর মশাই জীবিত ছিলেন তখন না সেখানে বসে থাকতেন। সেই চেয়ারে দেখে শ্বশুর মশাইয়ের মতো দেখতে একজন লোক বসে আছে। মেজ বউ তো এক দৃষ্টে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মেজ বউয়ের দিকে ওই লোকটা মুখ ঘোরালো আর একদম অবিকল তার শ্বশুর মশাইয়ের মতো দেখতে, কিন্তু তার চোখ দুটো একদম মরা মাছের মতো। মানে চোখের যে পলক পড়বে সেটা পড়ছিল না, আর চোখগুলো একদম স্থির আর ঘোলাটে। মানে মেজ বউ তার শ্বশুরকে স্পষ্ট দেখেছে। উনি ওখান থেকে উঠল, ধীরে ধীরে হেঁটে হেঁটে নিজের ঘরে ঢুকে গেল, অথচ সে ঘর কিন্তু লক করা ছিল। এতক্ষণ মেজ বউ এক দৃষ্টে সব কিছু দেখে যাচ্ছিল। যখন তার হুঁশ ফিরল তখন সে না আর দেরি করেনি,
দৌড়ে গিয়ে নিচে যে বড় বউ ছিল তার ঘরে ঢুকে ভয়ে কাঁদতে থাকে আর সব কিছু বলল তাকে। তখন তারা বুঝলো যে ওঝাকে ডেকে নিয়ে এসে কাজ করিয়েছিল সে তাদের সাথে ফ্রড করেছে, কোনো কাজ তো করেনি, উল্টো মোটা টাকা নিয়ে চলে গেছে। এরপর রাতে যখন মেজো ছেলে আসে তখন মেজো বউ বলল যে আমি আজ উপরে যাব না। তারপর মেজো ছেলেকে সব কিছু বলল যে তোমার বাবা মরে ভূত হয়ে আমাদের এখন ভয় দেখাচ্ছে। এই কথাটা শোনার পর মেজো ছেলে না প্রচণ্ড হাসাহাসি করে আর বলছে যে তোমরা তো সবাই দেখেছো আমার মৃত বাবাকে, কিন্তু আমিই দেখিনি। মানে এটা কিন্তু সত্যি, সবাই কিন্তু কিছু না কিছু মানে ইনসিডেন্ট ঘটেছে সবার সাথেই, সবাই আর কি দেখেছিল বা বুঝেছিল, কিন্তু মেজো ছেলে কিন্তু কোনো কিছু দেখেও নি বুঝেও নি। এবার মেজো ছেলে জেদ করে যে আমি এবার উপরে ঘরে গিয়ে একা শুব। এবার মেজো বউ তো অনেক বারণ করে, কিন্তু মেজো ছেলে শুনেনি। আর সেদিনকা ছোট ছেলেও ছিল না বাড়িতে, ছোট ছেলে ছিল তার শ্বশুর বাড়িতে। যাই হোক, ওপরের দোতলায় মেজো ছেলে একা। এবার মধ্যরাতের দিকে হঠাৎ করে মেজো বউ আর বড় বউ তারা দুজনেই শুনতে পায় যে মেজো ছেলে জোরে জোরে চিল্লাচ্ছে। আর চিল্লানোর আওয়াজ শুনে মেজো বউ আর বড় বউ ওপরে ঘরে দরজায় ধাক্কা দিয়ে খুলে দেখে মেজো ছেলে নিচে পড়ে আছে আর পেছনের জানলার দিকে ইশারা করছে। ওই জানলাটা না তখন খোলা ছিল। এদিকে সে না কোনো কথা বলতে পারছিল না, শুধু একটা হাত বুকে দিয়েছে আর জানলার দিকে ইশারা করে কিছু একটা দেখাচ্ছে। মেজো বউ আর বড় বউর তারপর চিল্লাচিল্লি করে পাড়ার সব লোকজনকে ডাকে। সবাই এসে দেখে যে মেজো ছেলের কিছু একটা হয়েছে। তারপর তো তাকে তাড়াহুড়ো করে হসপিটাল নিয়ে যায়। হসপিটাল নিয়ে যাওয়ার পর বোঝা যায় যে মেজো ছেলের হার্ট অ্যাটাক হয়েছে। সে হয়তো ভয়ানক কিছু একটা দেখেছিল ওই খোলা জানলাটা দিয়ে, যার ফলে তার হার্ট অ্যাটাক হয়েছে। কিছুক্ষণ হসপিটালে থাকার পর মেজো ছেলে সেখানেই মারা যায়। এরপর তো তার শ্রাদ্ধ শান্তি করা হয় ওই বাড়িতে, কিন্তু যাদের এই শ্রাদ্ধ অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিল নিজেদের লোক ছাড়া পাড়ার প্রতিবেশীরা কেউ ভয়ে তাদের বাড়িতে আসেনি। পাড়ার সবার কাছে এটা একটা অভিশপ্ত বাড়ি। এরপর থেকে যারা ওই বাড়িতে ছিল তাদের না আর্থিক অনটন বা দুদিন পরপর শরীর খারাপ এসব আর কি লেগে থাকতো। মানে তারা কোনো প্রকার একটা অভিশাপ নিয়ে ওই বাড়িতে থাকছে। এরপর একদিন ছোট ছেলেও তার বাবাকে দেখতে পায়। সে দেখে তার বাবা বারান্দায় তার নিজের ঘরের সামনে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তো এইসব জিনিসটা তারা মাঝে মাঝেই দেখতো, আর না তারা আর সহ্য করতে পারেনি। শেষে সবাই মিলে সিদ্ধান্ত নিল এই বাড়িতে তারা আর থাকবে না, বাড়িটা তারা ছেড়ে দিবে। তারপর সবাই এই বাড়িটা ত্যাগ করলো, কারণ প্রাণে বাঁচার ইচ্ছা তো সবারই থাকে। বাড়িটা বিক্রি করার অনেক চেষ্টা করে, কিন্তু কেউ বাড়িটা কিনতে চায়নি। এরপর ওই বাড়িটা আজ প্রায় 10 বছর হয়ে গেল এখনও ফাঁকা পড়ে আছে, কেউ কেনার সাহস পায় না। বাড়িটা ঘিরে এরকম ঘটনা ঘটেছে, কে আর কিনবে। ওই বয়স্ক ভদ্রলোকটি বাড়িটাকে তাদের নিজের ছেলের হাতে দিতে চায়নি, আর শেষে সেটাই হলো। মেজো ছেলে তার বাবাকে খুব অপমান করেছে, গায়ে হাত দিয়েছিল। শ্রাদ্ধের দিন তার বাবাকে দেওয়া ভাত সরাটা নিজে খেয়ে নিয়েছে, আর সেটার শাস্তি সে পেয়েছে। সে মৃত্যুর আগে হয়তো ওই জানলা দিয়ে তার বাবার মুখটা দেখেছিল, তাই সে হার্ট অ্যাটাক করেছে। তো বন্ধুরা, আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও, কারণ এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আরও তোমাদের জন্য অপেক্ষা করে আছে। আজকের মতন টাটা, গুড বাই।